মাটিতে মন্দির বক্তব্য সবাই সবগুলি কিন্তু আমাদের হৃদয় থেকে জানি না আপনারা খুলনাবাসী কিভাবে আপন করে নিয়েছেন সেই শব্দটি তার পূরণ হয়েছে এই খুলনা বিশ্ববিদ্যালয় এবং আজকের অনুষ্ঠান বা বিভিন্ন নামকরণ প্রধান কর্মীদের নামকরণ করেছেন। আমার মনে হয় তার সেই সব স্বপ্ন পূরণ হয়েছে। সে বলেছিল যে 1 মাস আগে আমরা 2 মাস আগে খুলনা ইউনিভার্সিটির কাছে আবাসিক এলাকা ওখানে সে টাকা পড়াশোনা করবে। আপনারা কি ভালোবাসার তাদের দিয়েছেন এখানে সে সেই ওয়ার্ডের যে বড় খুলনা রাজনীতি দেশে আজীবন অমর হয়ে থাকবে এই দেশ থাকবে সে অমর হয়ে থাকবে। এই জন্য আমি আপনাদের কাছে তার প্রতি সমবেদনা এবং সহমর্মিতা জানানোর জন্য আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার ভাইয়ের সাথে সর্বোচ্চ স্মৃতি যদি আমি বলতে চাই, ও যখন আন্দোলনের জন্য বের হচ্ছিল তখন ও যে নেমে যাচ্ছিল সেটাই আমার শেষ স্মৃতি, যে ও একবার পিছনে ঘুরে তাকাও নাই, এক পলকে নেমে গেছে, নেমে গিয়ে আন্দোলনে শরীক হয়েছে। বিচারের ক্ষেত্রে আমরা এখনো পর্যন্ত কোনো ধরনের মামলা করিনি, কারণ এখন আমি অজ্ঞাতনামা কারণে আমি আসলে মামলা দিতে চাচ্ছি না। যা করলে আমরা আমাদের যে রেগুলার প্র্যাকটিস আছে আসলে দেখে আসছি, অজ্ঞাতনামা নয়, মামলা দিলে বিভিন্ন রাজনৈতিক দল তাদের সুবিধার্থে সেটাকে ভিন্ন খাতে পরিচালিত করে। তো সেই ভয় থেকেই আসলে আমরা এখনো পর্যন্ত এই প্রসিডিওরে আগাতে পারিনি। তো আমরা চেষ্টা করতেছি যাতে স্পেসিফিক যে এই ঘটনাটা ঘটিয়েছে তাকে যদি প্রথমে খুঁজে বের করা যায় এবং তার থ্রুতে তার মাধ্যমে যদি আপনার পরবর্তীতে কারা নির্দেশদাতা ছিল সেভাবে বের হয়ে আসে, আসলে সেই ক্ষেত্রে বিচারটা আমাদের কাছে মনে হয় যে সঠিকভাবে হবে এবং ইনোসেন্টকেও, যে দোষী নয়, হ্যাঁ, সে যাতে সাজা না পায়, সেজন্য আসলে এটা আমাদের একটা প্রধান চাওয়া। আমার মাথায় অনেকগুলো গুলি লাগে, কিন্তু দুটো গুলি মাথার খুলির উপরই লাগে এবং একটা চোখের মনি ফুটো করে চোখের রেটিনার পিছনে গেঁথে যায়, যার ফলে আমার রেটিনাল ডিটাচমেন্ট ঘটে এবং আমি আলোক সংবেদনশীল আর নেই। আমার চোখের উপরে আলো মারলেও আমি অনুভব করতে পারি না যে আলো আছে কি না। আজ দৃষ্টিশক্তি হারানোর 34তম দিন। সব সমন্বয়ক সহ দায়িত্বশীল সবাই অনেক চেষ্টা করছেন, কিন্তু সত্যি বলতে কি বাংলাদেশের প্রসিডিউরের কারণে আজ 34টা দিন আর কি আমি তেমন কোনো অগ্রগতি এখনও পাইনি। সরকার যদি হস্তক্ষেপ করতো তাহলে হয়তোবা চোখটা একেবারেই নষ্ট হয়ে পচে গলে যাওয়ার আগেই হয়তোবা কিছু একটা করা যেত। অবশ্যই সরকার উদ্যোগ নেবেন, এই জিনিসটা আমি নিজেও বিশ্বাস করি, কিন্তু একটা ব্যাপার কি, আমি বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চেয়েছিলাম, আমার ভাইয়েরা দেখতে চেয়েছিল, তারা জীবন দিয়েছেন এবং আমি আমার দৃষ্টিশক্তি দিয়েছি। আমি কোনো অর্থনৈতিক সাহায্যর জন্য নামিনি, আমি কোনো অগ্রাধিকার চাই না, আমি কোনো কোটা চাই না, আমি কোনো টাকা চাই না। আমি চাই কেবলমাত্র জাস্ট চিকিৎসা হয়ে অন্তত আর 500 মানুষের মতো বাঁচতে না পারি, অন্তত কাছাকাছি যেন অন্তত বাঁচতে পারি। তো চিকিৎসা যদি খুব ডিলে করে দেওয়া হয় তাহলে আমার চোখের ডক্টরের ভাষ্য মতে চোখের রেটিনা পচে যাবে এবং আমার এমনকি চোখ খুলে প্রস্থেটিক আইও লাগতে পারে। তো আমি আশা করব যে সরকার যাতে হস্তক্ষেপ করে এবং দ্রুত কেমন চিকিৎসার ব্যবস্থাটা গ্রহণ করে। যারা আহত আছে তাদের বিষয়ে আমি বিশ্বাস করি যে অবশ্যই রাষ্ট্র একটা দায়িত্ব নেবে, কারণ দিন শেষে আমাদের আজকে যে প্রাপ্তি, আমরা যারা আন্দোলন করছি তাদের থেকেও বড় প্রাপ্তি আমাদের যে বাংলাদেশ, এটা অবদান ছিল আমাদের আহত এবং নিহত ভাইদের। তো আমরা তাদের সেই সম্মানটা করি এবং আমাদের মুগ্ধ ভাই, আমাদের বর্তমানে আমাদের বাংলাদেশের একটা যদি ইমেজ বলি, আমাদের এই মুগ্ধ ভাই, তার যে ইমেজ, তার যে ভালো ব্যবহার, তার যে এক ধরনের নীতি নৈতিকতা ছিল, আমি আমার মুগ্ধ ভাইয়ের কাছের যে জুনিয়র হিসেবে আমি যেটা পেয়েছিলাম, তিনি সবসময় ইথিক্স বা নীতি নৈতিকতা মেনটেন করতেন। যত যাই হোক না কেন উনি কখনো ইথিক্সের বাইরে যেতেন না বা নীতি নৈতিকতার বাইরে যেতেন না। তো আমি চাই ওনার যে আজকে আত্মহুতি বা ওনার যে শহীদ
ওনার যে আত্মত্যাগ, এই আত্মত্যাগের মাধ্যমে নতুন যে বাংলাদেশ তৈরি হবে, সেই বাংলাদেশের মানুষেরা যেন এরকমই নীতি নৈতিকতা সম্পন্ন হয়। তাদের ভিতরে আমরা যে নতুন যে আন্দোলনের স্পিড বা বিপ্লবের যে স্পিডটা আমরা পেয়েছি, এই স্পিডের মূলনীতি যেন হয় যে আমরা নীতি নৈতিকতা সম্পন্ন একটা মানুষ হব। জোয়ার দিলে আমাদের এই জোয়ারকে তুমি কবুল সানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া